আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আজকে পূর্বের ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে সপ্তম অধ্যায় পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে একটি ছবি তোমরা লক্ষ্য করো। নিশ্চয়ই সকলে এই বইটির সাথে পরিচিত। বাংলাদেশের সংবিধান, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী, বিচার বিভাগ, বোর্ড প্রধান, তার মানে এই সম্পর্কিতই একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছে তোমাদের মাঝে। তো আজকে পাঠের বিষয় বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। আমরা আজকে বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের বৈশিষ্ট্যগুলি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং শোনো। এই পাঠ শেষে তোমরা যা আয়ত্ত করতে পারবে তা হলো সংবিধানের পটভূমি বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করতে পারবে। তো আমরা সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করার পূর্বে বাংলাদেশ সংবিধানের বিষয়টা কি তা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সংবিধান একটি লিখিত দলিল। তোমরা জানো, একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই সেই রাষ্ট্রের একটি নীতিমালা থাকতে হবে, একটি দলিল থাকতে হবে, একটি সংবিধান থাকতে হবে, যেটাকে আমরা সংবিধান বলি। যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, জনগণের কি অধিকার থাকবে, রাষ্ট্র তাদের কি দায়িত্ব কর্তব্য, জনগণের কি দায়িত্ব কর্তব্য, একটি রাষ্ট্র কিভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে তার সম্পূর্ণ দিক নির্দেশনা এবং রাষ্ট্র পরিচালনার যে বাস্তবায়নের যে প্রক্রিয়া সব কিছুই একটি দলিলে থাকবে। ওই দলিলে লিখিত থাকবে কিংবা অলিখিত হতে পারে, সেটাই হলো সংবিধান। একটি ইমারত যেমন তার একটি নকশা তৈরি করতে হয়, একটি বিল্ডিং যদি তুমি তৈরি করো তাহলে কিন্তু একটি নকশা তৈরি করতে হবে এবং সেই নকশা অনুযায়ী কিন্তু ওই ইমারত, ওই বিল্ডিংটি তৈরি হয়েছে। তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। তেমনি এই সংবিধান, এই যে নকশা, যেমন বিল্ডিং তৈরিতে বাধ্যতামূলক লাগবেই, এরকম একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই সেই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার একটি দিক নির্দেশনা থাকতে হবে। ওইটি হলো সংবিধান। তো সংবিধান, বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান। আমরা জানি যে সংবিধান দুই রকমের হতে পারে, লিখিত এবং অলিখিত। তো বাংলাদেশের সংবিধান একটি লিখিত সংবিধান। তো আমরা এখন বাংলাদেশ সংবিধানের যে পটভূমি, বাংলাদেশ সংবিধান কিভাবে রচনা করা হয়েছে এর কিছু ইতিহাস আমরা জানব। তোমরা জানো, বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর জয়লাভ, একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। মুক্তিযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমে, বহু রক্তের বিনিময়ে আমরা কিন্তু 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করেছি। 26শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতা ঘোষণার পর বাঙালিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিপক্ষে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র 16 ডিসেম্বর অর্জন করেছি।
তো এই যে পাকিস্তানি পরাজয়ের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্রের সৃষ্টি, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর এখন এই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই রাষ্ট্রের জনগণের কি অধিকার থাকবে, রাষ্ট্রের কি দায়িত্ব কর্তব্য থাকবে, জনগণের কি দায়িত্ব কর্তব্য থাকবে, সব কিছু একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি সংবিধান রচনা করা হয় এবং সেই সংবিধান রচনা করার জন্য একটি কমিটিও গঠন করা হয়। আমরা এখন সেই বিষয়টি জানব যে 1972 সালে 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। 1972 সালে 10ই এপ্রিল দেশ স্বাধীন হওয়ার পর, 1971 সালে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর প্রথম অধিবেশনটাই বসে 1972 সালে 10ই এপ্রিল। এবং এই 10ই এপ্রিল অধিবেশন বসার পরেই ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে। কমিটি মাত্র 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে। এবং এই যে কমিটি ছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি সংবিধান প্রণয়ন কমিটি, সেই কমিটি মাত্র 6 মাসের মধ্যে একটি খসড়া সংবিধান প্রণয়ন করেন। এবং 1972 সালে 30 অক্টোবর গণপরিষদে এই নিয়ে আলোচনা হয়, এই খসড়া সংবিধান নিয়ে। কত সালে? 1972 সালে 30 অক্টোবর গঠন করা হয়, প্রণয়ন করা হয় এবং 6 মাস পরেই আলোচনা হয়, গঠন করা হয় 10ই এপ্রিল। 6 মাসের মধ্যেই কিন্তু 30 অক্টোবরে সংসদে আলোচনা হয় এবং আলোচনার পর 4 নভেম্বর চূড়ান্ত অনুমোদন পায়। তাহলে আমরা কি দেখলাম যে 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় লাভের পর এত অল্প সময়ে, পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এত অল্প সময়ে একটি রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা, সেই কাজটি কিন্তু বাংলাদেশ সরকার করেছিল। বাংলাদেশ বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার প্রথম অধিবেশনে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। মাত্র 6 মাসের মধ্যে ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি কমিটি প্রণয়ন করার যে প্রস্তাব করা হয়েছিল এবং ওনারা মাত্র 6 মাসের মধ্যেই 1972 সালের 30 অক্টোবর গণপরিষদে মানে জাতীয় সংসদে তিনি এই আলোচনা উপস্থাপন করেন সংবিধান, খসড়া সংবিধান, এবং আলাপ আলোচনার মাধ্যমে 4 নভেম্বর চূড়ান্ত অনুমোদন পায়। তাহলে আমরা যে ইতিহাসটা জানলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মাত্র 6 মাসের মধ্যে পরবর্তী সময়ে পরের বছর 1972 সালের প্রথম দিকে এই 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে কিন্তু এই সংবিধান নিয়ে আলোচনা করা হয়। কারণ রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই কি লাগবে, একটি দলিল লাগবে, মানে সংবিধান লাগবে, যার আলোকে রাষ্ট্র এবং জনগণের যে অধিকার দায়িত্ব কর্তব্য তার সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে। তাহলে আমরা যে সংবিধান, চূড়ান্ত সংবিধানটা পাই 4 নভেম্বর। তাহলে এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে, এই যে আমরা একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস পাকিস্তান হানাদার বাহিনীর সাথে লড়াই করে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এবং সেই রক্তের বিনিময়ে একটি রাষ্ট্র পাওয়া এবং সেই সংবিধান, সেই রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সেই শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা এই সংবিধান প্রণয়ন করার সুযোগ পেয়েছি এবং একটি নতুন রাষ্ট্র পেয়েছি। তাহলে আমাদের যে এই সংবিধানটা, আমাদের যে এই রাষ্ট্রটি এমনি এমনি চলে আসেনি। তাহলে তোমরা যদি এই কাজটা তোমাকে বলা হয় করার জন্য বাড়িতে, অবশ্যই তোমরা এটা নিয়ে আলোচনা করবে, বিশ্লেষণ করার চেষ্টা করবে এবং নিজে নিজে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে, উক্তিটি ব্যাখ্যা করো। এই যে ইতিহাস, এই যে বাংলাদেশের জন্ম, এটার উপরেই কিন্তু তোমরা এই আলোচনাটা করবে। তো আমরা বাংলাদেশ সংবিধানের মর্যাদা ও সংশোধন, এই যাবৎ সংবিধান সংশোধন হয়েছে 17 বার। সর্বশেষ সংশোধনী
চূড়ান্ত গৃহীত হয় 2018 সালে, হ্যাঁ 8ই জুলাই, সর্বশেষ যে সংবিধান। কারণ বাংলাদেশের সংবিধান একটি লিখিত সংবিধান। এখন এই লিখিত সংবিধান রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, হ্যাঁ জনগণের প্রয়োজনে যে কোনো মুহূর্তেই 2/3 সদস্যদের ভোটে সংসদে এই সংবিধান সংশোধন করা যায়, এরকম সুযোগ কিন্তু সংবিধানে রয়েছে। আর এই যাবৎ আমরা 17 বার এই সংবিধান সংশোধন করা হয়েছে, এবং সেই সর্বশেষ যে সংবিধান সংশোধন করা হয়েছে সেটা 2018 সালে, হ্যাঁ 8ই জুলাই। তো এখন আমরা বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এখানে অন্য কোনো রাষ্ট্র এসে আক্রমণ করার সুযোগ পাবে না। তাহলে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, যেমন জাতিসংঘ। হ্যাঁ, বাংলাদেশের জনগণ তার মতামত, তার নিজস্ব চিন্তা চেতনায় তার রাষ্ট্রতে তারাই পরিচালনা করবে, জনগণের প্রত্যক্ষ ভাবে অংশগ্রহণের মাধ্যমে। তো এখানে একটি যে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলা রাষ্ট্র, যে জনগণের এই রাষ্ট্রের মালিক, জনগণ দ্বারা পরিচালিত হবে এই রাষ্ট্র এবং স্বাধীন থাকবে, এরকম একটি সংবিধানের প্রথম বৈশিষ্ট্যটা এরকম। তো 2, সংসদীয় পদ্ধতীয় সরকার। হ্যাঁ, সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, কে আমরা সংসদীয় পদ্ধতি সরকার বলে থাকি। তো এই যে রাষ্ট্রপতি শাসিত সরকার, যেখানে রাষ্ট্রপতি সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকে, তো এই সংসদীয় পদ্ধতি সরকার, বাংলাদেশের সংবিধানটা হবে, রাষ্ট্রটা হবে সংসদীয় সরকার, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, যেখানে প্রধানমন্ত্রী হবেন কি সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু, এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হবে। হ্যাঁ, এবং মন্ত্রীরা তার মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব স্বাধীনভাবে পরিচালনা করবে। এই যে সংসদীয় পদ্ধতি, এবং সংসদের সদস্যদের নিকট এই শাসন বিভাগ, হ্যাঁ মন্ত্রী পরিষদ দায়ী থাকবে। সংসদের সদস্যরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারবে। তাই এই যে সংসদীয় পদ্ধতি সরকার, বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হলো যে সংসদীয় পদ্ধতি সরকার থাকবে। আমরা 3 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে, যে লিখিত সংবিধান। আমি কিছু আলোচনা আগেও করেছি যে লিখিত সংবিধান, বাংলাদেশের সংবিধান হবে লিখিত সংবিধান। সংবিধান 2 রকম, একটা লিখিত সংবিধান, একটি অলিখিত সংবিধান। লিখিত সংবিধান, বাংলাদেশের সংবিধানে যা যা রাষ্ট্রের সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করবে, জনগণের যে অধিকার থাকবে, হ্যাঁ রাষ্ট্রের যে কর্তব্য রয়েছে, জনগণের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, কিংবা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সব কিছু হ্যাঁ একটি দলিলে লিপিবদ্ধ থাকে, সেটি হলো লিখিত। তাই বাংলাদেশের সংবিধানটা হলো লিখিত সংবিধান। তো ওই যে আমরা পূর্বের যে বৈশিষ্ট্য দেখেছি, যে লিখিত সংবিধানও কি পরিবর্তন করা যায়, হ্যাঁ সংসদের একটা সদস্যদের ভোটের মাধ্যমে। 4 নম্বর হলো রাষ্ট্রীয় মূলনীতি। রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে, যে এই মূলনীতির উপর ভিত্তি করে রাষ্ট্রের আইন কানুন, রাষ্ট্রের মূল ভিত্তিটাই হলো রাষ্ট্রীয় মূলনীতি। হ্যাঁ, প্রথম হবে গণতন্ত্র। বাংলাদেশ রাষ্ট্রটা হবে গণতন্ত্র। হ্যাঁ, গণতন্ত্র, জনগণের দ্বারা পরিচালিত যে সরকার, সেটি হলো গণতন্ত্র। এবং এই বাংলাদেশের মূলনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে গণতন্ত্র। 2 নম্বর বৈশিষ্ট্যটা হলো যে ধর্মনিরপেক্ষতা। যার যার ধর্ম, তার তার ধর্ম। এখানে ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি চলবে না। হ্যাঁ, তুমি হিন্দু আছো, বুদ্ধ আছো, কিংবা অন্য ধর্মের যে কোনো ধর্মের মানুষ, তার ধর্ম সে স্বাধীনভাবে পরিচালনা করবে। ধর্ম নিরপেক্ষতা বলতে বোঝানো হয়েছে স্ব ধর্মের স্বাধীনতা। আমি আমার ধর্ম আমি পালন করব, অন্য ধর্ম অন্যরা পালন করবে, কেউ কারো ধর্মের উপর আঘাত করবে না, স্বাধীনভাবে হ্যাঁ তার ধর্মকর্ম সে এই রাষ্ট্রে করতে পারবে। হ্যাঁ, এই হলো ধর্মনিরপেক্ষতা। 4 নম্বর সমাজতন্ত্র, যে সকল মানুষ সমানভাবে তার অধিকার ভোগ করবে, এখানে ধনী গরিব হ্যাঁ কোনো শ্রেণী বৈষম্য থাকবে না। তারপরে রয়েছে জাতীয়তাবাদ। হ্যাঁ, আমরা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে একসাথে বসবাস করব। হ্যাঁ, সেই জাতীয়তাবাদে বাঙালি যে আমরা যে বাংলাদেশি বাঙালি,
হ্যাঁ, এই যে জাতীয়তাবাদ, এই যে জাতীয়তার আমরা একটা জাতি, হ্যাঁ, এরকম একটি চিন্তা চেতনা আমাদের মাঝে থাকবে। এই জাতীয়তাবাদ হলো রাষ্ট্রীয় মূলনীতি। তাহলে আমরা এই রাষ্ট্রীয় মূলনীতি কয়টি পেলাম? 4টি মূলনীতির উপর ভিত্তি করে সংবিধান রচিত হয়েছে এবং যত রকমের আইন, হ্যাঁ, সেটা এই মূলনীতির উপর ভিত্তি করে প্রণয়ন করা হয়। আমরা পরে যে বৈশিষ্ট্যটি পাই 5 নাম্বার, যে রাষ্ট্র ধর্ম ইসলাম, পাশাপাশি অন্যান্য ধর্মের মর্যাদা নিশ্চিত করা হয়েছে। যে আমাদের রাষ্ট্র, আমরা যেহেতু মুসলিম প্রধান রাষ্ট্র, হ্যাঁ, 92% মানুষই মুসলমান, এখানে মুসলমান যে ধর্ম ইসলাম, সেই ধর্মকেই রাষ্ট্র ধর্ম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। তবে অন্যান্য যেসব ধর্ম রয়েছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান কিংবা যে কোনো ধর্মের তার ধর্মকর্ম সে স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে। আমরা ওই যে মূলনীতির মধ্যেই পেয়েছি ধর্মনিরপেক্ষতা, স্বধর্মের স্বাধীনতা, এই জিনিসটি এখানে ফুটে উঠেছে। যে অন্য ধর্মের মর্যাদাও কিন্তু নিশ্চিত করা হয়েছে, যে অন্য ধর্ম পালন করতে পারবে না এরকম কিছু নয়, যে রাষ্ট্রধর্ম ইসলাম হলেও অন্য ধর্মের সমান সুযোগ সুবিধা ভোগ করবে। 6 নাম্বার, জাতি ও জাতীয়তা। জাতি হিসাবে আমরা কি? বাঙালি। জাতি হিসাবে আমরা বাঙালি। আর জাতীয়তা হলো আমরা বাংলাদেশি নাগরিক, হ্যাঁ, নাগরিক হিসাবে বাংলাদেশি। তাহলে আমরা জাতি এবং জাতীয়তা কি বুঝলাম? যে জাতি হিসাবে আমরা বাঙালি এবং নাগরিক হিসাবে আমরা বাংলাদেশি। 7 নাম্বার, এককেন্দ্রিক শাসন প্রবর্তিত থাকবে। যে একটি কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালনা করা হবে। বাংলাদেশ আমরা আগেই পড়েছি, হ্যাঁ, সরকারের শ্রেণী বিভাগের মধ্যে, যে বাংলাদেশ সরকার হবে এককেন্দ্রিক সরকার। হ্যাঁ, একমাত্র জাতীয় সংসদ, আমাদের যে আইনসভা, জাতীয় সংসদ, ওইখান থেকেই কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে এবং একটা কেন্দ্র থেকে সরকার ওই জায়গায় থেকে তার শাসন কার্য পরিচালনা করে থাকে। এই কারণে এটাকে বলা হয় এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা থাকবে। তারপর 8 নম্বরে আমরা দেখি যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে। যে আইনসভা যেটা জাতীয় সংসদ, সেই আইনসভা এক কক্ষ বিশিষ্ট থাকবে। এখানে দ্বিকক্ষ কিংবা ভারতে যেরকম রয়েছে এরকম না, আমাদের আইনসভাটা হবে এক কক্ষ বিশিষ্ট। সেটা কি 300 জন সদস্য থাকবে, সরাসরি নির্বাচনের মাধ্যমে তারা ভোটে অংশগ্রহণ করে জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা সংসদে যাবে 300 জন, এবং 50 জন মহিলা সংসদ সদস্য থাকবে সংরক্ষিত। এই 300 জন সদস্য কি করবে? এই 50 জন মহিলা সদস্য নির্বাচিত করবে। তাহলে আমরা দেখলাম জাতীয় সংসদের সদস্য সংখ্যা 350 জন, 50 জন সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং 300 জন সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, 50 জন সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে যারা জনগণের এই প্রতিনিধি যারা রয়েছে 300 জন, তারা নির্বাচিত করবেন। তাহলে আমরা জাতীয় সংসদের আইনসভার সদস্য পেলাম 350 জন। 9 নম্বর বৈশিষ্ট্য এরকম যে মৌলিক অধিকার। হ্যাঁ, মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা আগে পড়েছি বহুবার যে বাংলাদেশের সংবিধানে জনগণের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই খাদ্য আমাদেরকে কি করতে হবে? নিশ্চিত করতে হবে। জনগণ যেন সে তার খাবার পায়, সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। সেটা সংবিধানে সুনির্দিষ্টভাবে বলা আছে, জনগণের মৌলিক অধিকার পূরণ করতে হবে। এই কারণে আমরা আমাদের যে সমস্যা যখন হবে, দেশে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, করোনার প্রাদুর্ভাবে মানুষের যে লকডাউন চলতেছে, মানুষ অনেক জায়গায় হয়তো সমস্যার সম্মুখীন হচ্ছে, সেইখানে সরকার কি করতেছে? ত্রাণ, সাহায্য, সহযোগিতা, এই খাবার পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে। এই যে খাদ্য নিশ্চয়তা, এই কাজটি কিন্তু সরকার করছে। শিক্ষা প্রসার ঘটানোর জন্য সংবিধানে বলা আছে যে শিক্ষা জনগণের মৌলিক অধিকার, এবং সেই শিক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ কিন্তু গ্রহণ করে থাকে। বাসস্থান, অলরেডি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে গৃহহীন মানুষদেরকে গড় তৈরি করে দিচ্ছেন। তো এই চিকিৎসার ব্যবস্থা কিন্তু সরকার করতেছে। বস্ত্র, অবশ্যই কাপড়ের ব্যবস্থা এই সরকারকেই করতে হবে যাদের বস্ত্র নেই। তাহলে আমরা দেখলাম যে সংবিধানে
হ্যাঁ দেওয়াই রয়েছে যে মৌলিক অধিকারগুলি কি করতে হবে, জনগণের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি নিশ্চিত করতে হবে। তো 10 দেখি, জনগণের সার্বভৌমত্ব, যে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের হাতে, জনগণের সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। একটি সরকারকে জনগণ ইচ্ছা করলে যে কোনো সময় তার এই শাসন থেকে বিতাড়িত করতে পারবে, নতুন আরেকটি সরকার জনগণ বসাতে পারবে। তার মানে জনগণের উপরেই কিন্তু সরকার নির্ভর করছে, জনগণের সেই সার্বভৌমত্ব কিন্তু রয়েছে। জনগণ স্বাধীনভাবে সে চলাফেরা করবে, জনগণ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করবে, কেউ তার মতামতে বাধা দিতে পারবে না। সে স্বাধীনভাবে বৈধ উপায়ে সে রোজগার করবে কিংবা ব্যবস্থা তার যে স্বাভাবিক চলাফেরা সেটা সে অব্যাহত রাখবে। তার মানে জনগণের যে সার্বভৌমত্ব রয়েছে, স্বাধীনতা রয়েছে, সেটা সংবিধানে দেওয়া রয়েছে। এবং এই যে পরিচালনা করেন কি নির্দিষ্ট কর্তৃপক্ষ, যে কোনো কাজ সরকার তার বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন কমিটি রয়েছে, সেই কমিটির মাধ্যমে, সংসদীয় কমিটিগুলির মাধ্যমে, মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু রাষ্ট্র পরিচালনা করে থাকে। 11 নম্বর, বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু সংবিধানে নিশ্চিত করা হয়েছে, যে বিচারকরা হবেন কি স্বাধীন, নিরপেক্ষ। তারা অপরাধ যেই করুক, সে হোক প্রধানমন্ত্রী, সে হোক একবারে নিচু শ্রেণীর মানুষ, শ্রমজীবী মানুষ, সকল মানুষ সমান। হ্যাঁ, কাউকে বিচার বিভাগের যে স্বাধীনতা, সেখানে সরকার হস্তক্ষেপ করতে পারবে না। যার যে অপরাধ করবে তার শাস্তি সে ভোগ করতে হবে। হ্যাঁ, এই যে এই বিচার বিভাগের স্বাধীনতা, এটাও আমাদের সংবিধানের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। হ্যাঁ, 12 নম্বর, সর্বজনীন ভোটাধিকার। 18 বছর বয়স পূর্ণ হলেই যে কোনো নাগরিক সে তার মতামত প্রকাশ করতে পারবে, সে ভোট দিতে পারবে এবং জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা সংবিধানে দেওয়া রয়েছে। 13 নম্বর, নির্বাচন অনুষ্ঠান। কোনো কারণে সংসদ যদি ভেঙে যায়, 90 দিনের মধ্যে কি নির্বাচন কমিশনকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা দেখলাম যে নির্বাচনের যে অনুষ্ঠান, সেটাও সংবিধানে উল্লেখ রয়েছে। কোনো কারণে যদি সংসদ ভেঙে যায়, নির্বাচনের ব্যবস্থা করতে হয়, কিংবা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কিন্তু 90 দিনের মধ্যে কি করতে হবে, নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 14 নম্বর, সংবিধান সংশোধন। প্রথমে আমরা কিছু আলোচনা করেছি যে সংবিধান সংশোধনের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ সংবিধান একটি লিখিত সংবিধান। হ্যাঁ, আমরা জেনেছি যে এখন এই লিখিত সংবিধান অলরেডি 17 বার কি হয়েছে, সংশোধন হয়েছে। তো এই যে সংবিধান মানুষের প্রয়োজনে, মানুষের রাষ্ট্রের চাহিদা অনুযায়ী যে কোনো সময় এই সংবিধানটা কি করা যায়, সংশোধন, পরিবর্তন, হ্যাঁ, কিংবা যে কোনো রকমের সমস্যা দূর করার জন্য যা যা করা দরকার জাতীয় সংসদের সদস্যরা তা করতে পারবেন। তবে এটা কি করতে হবে, 2/3 সদস্যদের ভোটে পাস হতে হবে। হ্যাঁ, মোট সংখ্যার 2/3 ভোটে সংবিধান পরিবর্তন করা যাবে। তো আমরা একটি কাজ তোমাদেরকে দিচ্ছি আমি, যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে জনগণের হাতে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে জনগণের হাতে, সেটা তুমি ব্যাখ্যা করবে। অলরেডি আমি আগেই বলেছি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, হ্যাঁ, জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। জনগণ ইচ্ছে করলে যে কোনো ব্যক্তি দলকে ক্ষমতায় বসাতে পারে, আবার নামাতেও পারবে। এখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কিন্তু এই জনগণের হাতে, এটা তোমরা ব্যাখ্যা করবে। তো আমরা কিছু এখন মূল্যায়ন করব বহু নির্বাচনী প্রশ্ন থেকে, যে বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়। আলোচনা করেছি যে 1971 সালে, 1973 সালে, 1974 সালে, 1972 সালে। হ্যাঁ, অবশ্যই 1972 সালে। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কিরকম, যে এককেন্দ্রিক শাসন প্রবর্তিত থাকবে, না জনগণের সার্বভৌমত্ব, না বিচার বিভাগের স্বাধীনতা, কোনটা? হ্যাঁ, অলরেডি কিন্তু তোমরা পারার কথা যে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে এককেন্দ্রিক সরকার প্রবর্তিত থাকবে, জনগণের সার্বভৌমত্ব, জনগণ সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, হ্যাঁ, এবং বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু নিশ্চিত করা হয়েছে। তার মানে 1, 2, 3 এই তিনটাই সঠিক। ছবিটি ভালো করে দেখো, নিচের প্রশ্নটি উত্তর দাও। দেখো বাংলাদেশের সংবিধান, একটি সংবিধান দেওয়া রয়েছে বই,
যে চিত্র গ্রন্থটি কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ প্রবর্তিত করতে হলে জাতীয় সংসদের কতজন সদস্যদের ভোটের প্রয়োজন হয়। মানে এই গ্রন্থটি যদি তুমি সংশোধন পরিবর্তন মানে পরিমার্জন যাই করতে চাও, হ্যাঁ, এই লিখিত সংবিধানটাকে, সেটা জনগণের প্রতিনিধি যারা রয়েছে জাতীয় সংসদের, সেই সদস্যদের মধ্য থেকে কতজন সদস্যদের ভোটে এই পরিবর্তনটা করা যাবে, সেটা হলো 2/3 সদস্যদের ভোটে, হ্যাঁ, সংবিধান পরিবর্তন করা যাবে। তোমরা একটি বাইকাস খাতায় লিখে নাও যে বাংলাদেশের সংবিধানের মাধ্যমে কিভাবে জনগণের মৌলিক অধিকার রক্ষা করা হয়েছে সে সম্পর্কে সর্বোচ্চ 10 বাক্য লিখে আনবে। যে বাংলাদেশের যে সংবিধান রয়েছে কিভাবে জনগণের মৌলিক অধিকার রক্ষা করা হয়েছে সে সম্পর্কে 10টি বাক্য লিখবে। মৌলিক অধিকার আমি আগেও বলেছি যে খাদ্য, শিক্ষা, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই যে জনগণের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সংবিধানে নিশ্চিত করা হয়েছে, সে সম্পর্কে 10টি বাক্য লিখে আনবে, লিখে রাখবে খাতায়। হ্যাঁ, তো এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম বাংলাদেশের সংবিধান নিয়ে, বাংলাদেশ সংবিধানের ইতিহাস এবং বাংলা সংবিধানের যে বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করেছি, আশা করি মনোযোগ সহকারে যদি তোমরা ক্লাসটি দেখে থাকো আমার সাথে, তাহলে এই সংবিধান সম্পর্কে তোমাদের আর সমস্যা থাকার কথা না। তারপরেও কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টস বক্সে জানাতে পারো, কিংবা সরাসরি মোবাইলেও আমাকে বলতে পারো। আমি সমস্যা, যেহেতু করোনার কারণে ক্লাসগুলি বন্ধ রয়েছে, আমরা অনলাইনে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, এবং মোবাইলের মাধ্যমেও তোমরা কিন্তু এই যোগাযোগটা করতে পারো সমস্যাগুলি চিহ্নিত করে, এবং সেই সমস্যার সমাধানের চেষ্টা করার আশা রাখছি। হ্যাঁ, এবং তোমাদের এই যে সংবিধানের যে বৈশিষ্ট্যগুলি, সংবিধানের যে পটভূমি, সেটা তোমাদের পাঠ্যপুস্তকে যে বিশ্লেষণ দেওয়া রয়েছে, তোমরা সেই পাঠ্যপুস্তকটা মনোযোগ সহকারে পড়বে। পড়ার পর আমার এই ভিডিও ক্লাসটি তোমরা নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন পেজ, ফেসবুক পেজ যেটা, কিংবা নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা ইউটিউব চ্যানেল, কিংবা আমাদের এই মাদ্রাসার যে শিক্ষক বাতায়ন রয়েছে, সেই বাতায়নের এই ক্লাসগুলি আপলোড করা রয়েছে। তোমরা ইচ্ছা করলে বারবার এই ক্লাসগুলি দেখে, হ্যাঁ, মনোযোগ সহকারে যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে এবং ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে যে কোনো জায়গায়, যেহেতু এখন সৃজনশীল প্রশ্ন আসে, এখন সেই সৃজনশীল প্রশ্নগুলি অবশ্যই তোমাকে সেই জ্ঞান, সেই রকম ওই বিষয়ের উপর তোমার সেই জানা থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি উত্তরগুলি সুন্দরভাবে দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে, আমার পাশে, ক্লাসটি দেখা এবং শোনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।